আমাদের প্রকাশ্যে গোপনে আমাদের আলোচনা করতে হবে, কারণ আমাদের ও লক্ষ্যটা আচ্ছা, কোথায়, অর্থাৎ এই বাংলাদেশের বিষয়টি স্বার্থ আলোচনার বিরোধী। জন্য গোপন বৈঠক, এই এটা বিষয়টি স্বাভাবিক আলোচনার তো জন্য গোপন গোপন বৈঠক। বৈঠক। না না, এটা তো স্বাভাবিক গোপন বৈঠক হবে, এগুলোকে প্রকাশ্য বৈঠক তো হবে না। আমি তো সরকার না। আমরা শেষ করবো, আমি তো আমাদের চেষ্টা সময় করব একেবারে নেই। ভারতকে রাজি করাইতে। ডক্টর জীবন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি প্রশ্ন করি যে যে আপনি মন্তব্য করেছিলেন যে আহ, মুক্তিযুদ্ধ নিয়ে যা কিছু মন্তব্য করা হচ্ছে, যে ধরনের বিরূপ মন্তব্য করা হচ্ছে, এর আগে কি করা হয়েছে আমি সেসব উত্তর দেবো না। তবে আমি যেদিন থেকে জয়েন করেছি জামাতে, এরপর থেকে আমি সেগুলো খণ্ডানোর চেষ্টা করব জামাতের পক্ষ হয়ে। এটা আমার সঙ্গে একটি আলাপ চলছে, আপনি বলেছিলেন এই মানচিত্রের একটি অনুষ্ঠানে। দেখলাম আপনি জয়েন করার পরে আবার অনেকে মন্তব্য করছেন জামাতের পক্ষ থেকে যারা নির্বাচন করছে, প্রার্থী হয়েছেন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে 71-এর ইতিহাসের 90 ভাগই মিথ্যা। আবার আপনি যেদিন জয়েন করলেন তার 2-1 দিন আগে পরে কেউ কেউ বলছেন 71-এর প্রজন্ম ঘৃণিত প্রজন্ম, 71-এর নেতা মিথ্যা, প্রজন্ম মিথ্যা, কর্মী মিথ্যা, স্বাধীনতার যুদ্ধ মিথ্যা। এই যে এখনো পর্যন্ত জামাতের যারা প্রতিনিধিত্ব করে বা জামাতের সমর্থক বা যারা ইসলামী বক্তা হিসেবে পরিচিত, তারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এই জায়গায় কি বলবেন? আপনি বলেছেন জামাতের পক্ষ হয়ে আপনি এগুলো খণ্ডাবেন, আপনি কি বলবেন এগুলো এসব জায়গা থেকে? এখানে বিষয়গুলো খুব স্পষ্ট। জামাতের একটি লেজিটিমেট বা একটা গ্রহণযোগ্য নেতৃত্ব আছে। জামাত একটি সাংগঠনিক দল, সাংগঠনিকভাবে তার নেতৃত্ব আছে, তার পলিসি আছে, তার গঠনতন্ত্র আছে, তার নীতি আছে। সেই নীতি বা গঠনতন্ত্র বা তাদের নেতাদের বক্তব্যে যদি এরকম কোনো কথা থাকে বলেন, আমি আমার নেতাদের সঙ্গে আলোচনা করব, তাদের সে বক্তব্যের অর্থ জানার চেষ্টা করব, সেটা বুঝবো। কিন্তু বিচ্ছিন্নভাবে আমি একজন সদস্য জামাতের, আমি যা কিছু বলছি সেটাকে জামাত রিপ্রেজেন্ট করে না, জামাত প্রতিনিধিত্ব করে না। কাজে আমার বক্তব্যকে তো খণ্ডানোর কিছু নাই। ব্যক্তিগত জায়গায় এক একজনের স্থান কাল পাত্র ভেদে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, সেটা হয়তো ওই স্থানে প্রযোজ্য, ওখানে জাতীয় পর্যায়ে প্রযোজ্য নাও হতে পারে। না, কিন্তু জামাত যখন প্রতিবাদ না জানায়, জামাত যখন কোনো ব্যাখ্যা না দেয় এগুলো, যেমন একজন বক্তা বলছেন যে জান্নাত পেতে হলে, বেহেশতে পেতে হলে জামাতের রাজনীতি করতে হবে। এইগুলো কোন ধরনের মন্তব্য? আমি আমির হামজার কথা বললাম, আমি গাজী ইব্রাহিমের এটা কথা যদি বললাম। এটা এটা যদি কোনো নেতা বলে থাকেন, দলে গঠনতান্ত্রিক নেতা বলে থাকেন, আর প্রার্থী যারা আছেন, বিভিন্ন প্রার্থীরা যারা নির্বাচনে, তারা অনেক রিটরিক কথা বলেন। এটা আমরা আগেও দেখে আসছি। আমরা একসময় বিএনপি থাকতে বলতাম যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে আজান বন্ধ হয়ে যাবে, এ কথা কিন্তু আমরা বলেছি, বিএনপির জনসভায় আমরা বলেছি। এবং আমরা ভারতের বিরুদ্ধে বলছি বাংলাদেশটা ভারতের প্রদেশ হয়ে যাবে। এই বিএনপি যখন আমরা করতাম, আমি যখন করতাম, তখন আমরা কিন্তু আমার নির্বাচনী এলাকাতে আমি বহুবার বক্তৃতা দিয়েছি যে আওয়ামী লীগকে ভোট দিলে এই দেশে আজান বন্ধ হয়ে যাবে, মক্তব বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ভারতীয় এই দেশটাকে একটা তাদের প্রদেশ বানাবে। এটা তো বিএনপির বক্তব্য ছিল না, এটা তো সাংগঠনিকভাবে দলীয়ভাবে বিএনপি কথা বলে নাই। কাজেই এখানে ধরেন শেখ হাসিনা বক্তব্যে বলেছে যে জিয়াউর রহমান রাজাকার ছিল। তা আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে কি সেদিন সেটা প্রতিবাদ করেছেন? আপনারা যারা আসে মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধ নিয়ে মায়া কান্না করছেন, বা সরি মায়া করেছে না কান্না শব্দ করেছে না সেই বললাম, প্রশ্ন তো তারা দিবে, করছেন। না কিন্তু না, আপনার তার কাছে আমি ব্যক্তিগত জিজ্ঞেস হোক, করছি না জামাত তার প্রসঙ্গে। ব্যক্তিগত না, সেই ব্যক্তিগত বলছি, তখন কি কেউ প্রতিবাদ করেছেন? এইটা রিটরিক বক্তব্য। তখন তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য শেখ হাসিনা এটা বলা প্রয়োজন পড়েছিল। তখন কোনো মুক্তিযোদ্ধারা এটা প্রতিবাদ করার নাই, তখন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, সে রাজাকার হয়ে গেল, সেটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা বলে নাই। কাজে আজকে জামাতের লোকেরা রাজনৈতিক মাঠ পরিবর্তন করার, মাঠে প্রভাব বিস্তার করার জন্য তার আঞ্চলিক এলাকায়, তার অঞ্চল ভিত্তিক এলাকায় সে কি বলছে সে দায় দায়িত্ব তার, সেটা না, দলের কিন্তু বা জামাত দলের জামাতে নেতাদের নয়। জামাতে প্রতিনিধিত্ব তারা করছে, কিন্তু জামাত দলীয় ভাবে এটি কোনো ব্যাখ্যা দিবে না। যেমন জামাত কেন ব্যাখ্যা নিজেদেরকে দিব? মুক্তিযুদ্ধ আমরা সপক্ষে কি শক্তি হিসেবে প্রমাণের জন্য আপনাকে দলে নিয়েছে, আবার কর্নেল অলি আহমেদ সাহেবের দলকে জোটে নিয়েছে, প্রমাণ করার চেষ্টা যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা স্বাধীনতার সপক্ষে শক্তি। এমন যখন প্রমাণের চেষ্টা, তখন তাদেরই প্রার্থী, তাদেরই বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, কথিত বুদ্ধিজীবী শ্রেণীর কেউ কেউ, তাদেরই বক্তাদের কেউ কেউ এই ধরনের
অসংখ্য অসংলগ্ন কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করে কথা বলছেন। এবং আপনি নিজে বলেছিলেন, আমি আবারও রিপিট করছি, যে আপনি বলেছিলেন যে এইগুলোর ব্যাখ্যা এরপর থেকে আমি দেব। জামাত তার গঠনতন্ত্রে বা নেতাদের কোনো বক্তব্যে, নেতা বলতে আমি বোঝাচ্ছি সাংগঠনিকভাবে দলের কেন্দ্রীয় কমিটি যারা আছে, নীতি নির্ধারক যারা আছে তারাই। আর বাকিরা অনেক সময় অনেক জায়গায় স্থান কাল পাত্র বেঁধে অনেক কথা বলতে হয়। যেমন একজন জামাতের নেতা যদি একটা হিন্দু পরিষদে গিয়ে বক্তব্য দেয়, সেখানে কি সে হিন্দুদেরকে অস্বীকার করতে পারবে না, হিন্দু ধর্মকে অস্বীকার করতে পারবে না, হিন্দু জনগণকে অস্বীকার করতে পারবে না, কিন্তু সেই বক্তব্যটা তো সার্বিকভাবে জামাতের বক্তব্য নাও হতে পারে। জামাত কি এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা মাঠে রয়েছেন বা সমর্থক রয়েছেন, তাদেরকে কদিন আগ পর্যন্ত নানান জায়গা থেকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, দেখা মাত্র এখনো অনেককে আটক করা হচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলা জড়ানো হচ্ছে। এখন সেই আওয়ামী লীগের নেতা কর্মীরাই কি এত প্রিয় হয়ে গেল যে জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগে যোগ দিলেই তাদের দায় দায়িত্ব জামাত নিয়ে নেবে? না, এটা জামাত তো বলে নাই। জামাতের বক্তব্যে ইলেকশন ম্যানিফেস্টো আসুক, নির্বাচনের ম্যানিফেস্টো প্রকাশ হলে আমরা দেখতে পারবো জামাত সেটা বলছে কিনা। জামাতের জামাতের একজন আর কেন্দ্রীয় জামাত নেতা তো তো এই প্রশ্ন উঠিয়েছেন। বাংলাদেশের প্রতিটি মানুষেরই ভোট আকাঙ্ক্ষা করে। জামাত বাংলাদেশের প্রতিটি মানুষেরই, এমনকি শেখ হাসিনার ভোটটাও জামাত কামনা করে, কারণ সে একজন দেশের নাগরিক, সে এখনো পর্যন্ত ভোটার। কাজে তার ভোটটিও জামাত কামনা করে। সেখানে যে কোনো মানুষের ভোট সে চাইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যে কোনো রাজনীতি, এমনকি বিএনপির ভোটও সে চাইতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভোট চাওয়া এক জিনিস আর তাদের পক্ষে কাজ করা আরেক জিনিস। এখানে আওয়ামী লীগ এর বিচার হবে না বা বিচার হবে, এই ব্যাপারে তো জামাতের অবস্থান খুবই স্পষ্ট। যারাই বিগত সরকার আমলে অপরাধ করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার জামাত করতে ওয়াদাবদ্ধ জাতির কাছে, জনগণের কাছে। জামাতের নেতারা এই কিন্তু কথা যারা বলছেন, নিরপরাধ, আওয়ামী লীগের কেউ যারা অপরাধ করে নাই, আওয়ামী লীগ করছে বলেই যে তাদের সবার বিচার করতে হবে, আওয়ামী লীগের সবাই তো আর অপরাধ করে নাই। যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে। আপনি দেখেন সুনামগঞ্জের মান্নান সাহেবকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আপনি তো বিশ্বাস করেন সে আওয়ামী লীগ করলেও সে তো আওয়ামী লীগের সকল অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, সেখানে মান্নানকে দিয়েছে। আপনি দেখেন সাবির হোসেন চৌধুরী আওয়ামী লীগ করে, তারপরে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সীতাকুণ্ডের, তাকেও দেখেন জামিন দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের সবাইকে ঢালাওভাবে তো বন্দী করা হচ্ছে না, আটক করা হচ্ছে না। যারা অপরাধী নয় তাদের কিন্তু এই সরকারও তাদেরকে জামিন দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না। আমি এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা অপরাধী নয়, যারা ফেক মামলায় আটক হয়েছেন, তাদের জামিন দিচ্ছে না। অনেককে, মানে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন মানুষকেও আওয়ামী লীগ বানিয়ে মামলা দেওয়া হচ্ছে। মেয়ের সাথে ছেলের প্রেম, সত্যতা অসত্য, তাকে আবার আওয়ামী লীগ বানিয়ে মামলা দিয়ে দেওয়া হচ্ছে। গণহত্যা মামলায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। এরকম অনেক কিছু আছে। আপনি হয়তো বলছেন যে ধন্যবাদ। যারা আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে অনেক তথ্য থাকতে পারে। আমি ব্যক্তিগত অনুরোধ করব, যদি এরকম ফেক মিথ্যা মামলা কারোর নামে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য যে কোনো লোকের নামে যদি, এবং আপনার নামেও যদি থাকে, আমাকে যদি অবহিত করেন, আমি আমার দলীয় ফোরামে আলোচনা করব, কথা বলবো। আমরা চাই না, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে সমাজ ব্যবস্থা চাই। সেখানে যদি কারোর বিরুদ্ধে সরকার করেছে, আমরা তো করি নাই, জামাত তো করে নাই, যদি এই সরকার কাউকে ফেক বা মিথ্যা অপবাদে, মিথ্যা কেসে মামলা জড়িয়ে থাকে, আমি বিনীতভাবে আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন, আমাকে দিতে পারেন। আমি সেই মামলাগুলোকে যথাযথ আমি দলীয় ফোরামে নিয়ে যাব, বলবো। এবং আমাদের দলের দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার, সুস্পষ্ট। আমার বলতে আমি জামাত ইসলামের কথা বলছি। জামাত ইসলামের রাজনৈতিক বা বিচার ব্যবস্থা সুস্পষ্ট। সে বলেছে ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে মানুষের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে। সেখানে বিনা অপরাধে কাউকে আটক রাখা যাবে না, এটা জামাত ইসলামের সুস্পষ্ট বিধান। এখন আপনি বর্তমান সরকার যদি কাউকে আটক রাখে, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলবো, যদি রাখে, আপনার চোখে মনে হয়, আমাকে যদি আমি দেন, আমি তাদের পক্ষে লড়ার চেষ্টা করব। সে আওয়ামী লীগ করে কিনা, কোন দল করে কিনা, এটা আমার দেখার বিবেচ্য বিষয় নয়। আমি নিরপরাধী লোকের পক্ষে থাকবো, আজীবন থাকবো। নির্বাচন হচ্ছে এ বিষয়ে তো মোটামুটি আপনি নিশ্চিত নাকি? আমি তো আপনাকে আরো বোধহয় 6 মাস আগে বলেছি যে নির্বাচন কিন্তু আপনি 6 মাস আগে ফেব্রুয়ারি মাসে হবে। বলেছিলেন, তখন তারিখটা বলতে পারতাম না, এখন সুস্পষ্ট বলতে পারি 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কিন্তু আপনি বলেছিলেন, কিন্তু 6 মাস আগে আবার এও বলেছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগে, যে আওয়ামী লীগ আজান দিয়ে 4 দিক থেকে নামবে।
এই সরকার বেকায়দায় পড়বে, কিন্তু সেটা তো আমরা প্রতিফলিত হতে দেখলাম না সম্ভবত। সেটা তো আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগের না, আপনি ব্যর্থতা। আওয়ামী বলেছিলেন, লীগ, আপনি আমি বলেছিলেন, বলেছিলাম যে আওয়ামী লীগ এই আপনি বলেছেন। নির্বাচনে ঝাঁপাইয়া পড়বে, আসবে। তো সেটা আওয়ামী লীগের ব্যর্থতা। তারা যদি মাঠে না নামে, না আসে, তো আমাদের কিছু করার তো নেই। তবে আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। আওয়ামী লীগ ভোট পাগল মানুষ, ভোট পাগল লোক রাজনীতি করে, তারা ভোট দিবে। এখানে দুইটা ভোট দেওয়ার তার সুযোগ আছে। তাদের একটা হলো প্রার্থী না থাকলে, নির্বাচিত প্রার্থীকে প্রার্থী ভোট না দেওয়া। থাকলে কাকে ভোট দেবে? না, একটা এখানে তার দুইটা ভোট দেওয়ার সুযোগ আছে। একটা হলো তার প্রার্থীকে, তার মন মতো প্রার্থীকে ভোট না দিতে পারলে অনেক সময় তার পছন্দের প্রার্থীকে সে দিতে পারে। তার হয়তো নিজের দলের প্রার্থী নাও থাকতে পারে, অন্য কাউকে দিতে পারে। এটা অতীত আমরা দেখেছি, তারা দিয়েছে, স্বতন্ত্র ভোট দিয়েছে। আরেকটা, এবার একটা একটা জাতীয় ঐক্যমতের উপর একটা ভোট হচ্ছে, হ্যাঁ এবং না ভোট। জাতীয় ঐক্যমত আমরা চাই কি চাই না, এখানে আওয়ামী লীগের সুস্পষ্ট ভোট দেওয়ার সুযোগ আছে। সে যদি জাতীয় কেন ঐক্যমত আওয়ামী এই লীগ ভোট দিবে? আওয়ামী লীগ কেন ভোট দিবে? আওয়ামী লীগ নেতা কর্মীরা কেন ভোট দিবে? তাদের দলকে কেন ভোট নির্বাচনের দিবে, থেকে কেন বাইরে রাখা ভোট হচ্ছে। দিবে, কেন ভোট দিবে সেটা তার কনসিডারেশন। কিন্তু আমি মনে করি যেহেতু এখানে একটা ঐক্যমতের পক্ষে এবং বিপক্ষে আছে, তারা তো ঐক্যমতের পক্ষে থাকতে পারে, ঐক্যমতের বিপক্ষে থাকতে পারে, এর বাইরে তো তারা তারা তো থাকতে পারে। নাই, রাজনীতির মঞ্চে তো নাই, তো সেখানে আবার ঐকমত্যের আর বিষয়ে তারা বা নাই কারা, অনৈক্যের নাই বিষয়ে কারা তারা কি বলে সেখানে, থাকবে? সেখানে যারা নাই তারা তো বাংলাদেশে বা আওয়ামী লীগের 1% লোক না, ভেরি নেগলিজেবল পার্সেন্ট যারা নাই। বাকি সবাই তো এখানে আছে। আপনি আছেন না, আপনার বন্ধু বান্ধব আছে না, না, তাদের আওয়ামী লীগের সবাই মার্কাই না এখানে আছে। থাকে আওয়ামী লীগের। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওইটা হাইপোথেটিক্যালি বলছেন, এখন তো যাদের অপ্রাসঙ্গিক। এখন মার্কাই নেই। এখন ধরেন, এখন এখন ধরেন শেখ হাসিনা নিজে অপ্রাসঙ্গিক। তো ওনার সঙ্গে ওনার মন্ত্রী পরিষদের প্রায় সবাই অপ্রাসঙ্গিক। তারা তো বাংলাদেশে কনসার্ন না। যারা লুটের সঙ্গে জড়িত ছিল, যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তারা কি আসলো কি আসলো না, এতে কিছু আসে যায় না। আগে যারা বাংলাদেশে আসবে, নাগরিকত্ব মানবে। আপনি জেলে গেছেন না, ওকে, আপনাকে জেলে গিয়ে আটকে রাখছে, জেল থেকে বেরিয়ে আসছেন না, আপনি ফেস করেন। আপনি ফেস করবেন না কেন? আপনি, আপনার নিরপরাধ, নিরপরাধ বলে তো জেল থেকে বেরিয়ে আসছেন। আপনাকে, আপনার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা কি বলি নাই? আমরা তো এই এই আপনার এই টিভি টক শোতে বলেছি, এই পুনিয়াকে জিজ্ঞাসা করেন, বলেছি। আমরা তো আপনার সঙ্গে সহমত জানিয়েছি। আমি তো বলেছি, পান্নাকে অন্যায়ভাবে তুমি গ্রেপ্তার করেছো, তুমি প্রতিহিংসা পরায়ণতা গ্রেপ্তার করেছো। পান্নার অধিকার আছে পক্ষে বলার, অধিকার আছে বিপক্ষে বলার। কেউ বিপক্ষে বললেই তাকে জেলে ঢুকাই দিতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আপনার জন্য আমরা লড়েছি, হয়তো প্রকাশ্যে লড়ি না, হয়তো আপনাকে দেখাতে পারি না যে আমরা লড়েছি, কিন্তু যেখানে যেভাবে কথা বলা দরকার সেভাবে লড়েছি। এখনো আমি বিশ্বাস করি যদি আওয়ামী লীগের কোন নিরপরাধ, তো আরো অনেক পান না, এখন নিরাপরাধ অনেক পান না, জেলবন্দি হয়ে আছে, হয়তো তাদের পক্ষে কথা বলার মানুষ নেই, তাদের হয়তো আপনারা চিনেন না, আমরা না, চিনি না, আমি কিন্তু এরকম আমি মানুষ ধরেন, মাস তারা জেল খাটছে। আমি ধরেন যদি আমি দুইটা নাম দিয়ে বলি, আমি আমাদের 71-এর বাবু, আমি যদি বলি আমার শ্যামলদা, তাদেরকে রাজনৈতিক ভাবে, সাংবাদিকত ভাবে তারা কি নিরপেক্ষ ছিল, বা তারা কি অনেক অপরাধের চক্রে তারা জড়িত ছিল না? এখন তাদের সঙ্গে যদি আপনি, আপনাকে জড়িয়ে ফেলেন, বা আপনার মতো সাংবাদিকদের, কিন্তু তাদের আপনি পক্ষে নির্ভয়ে কথা বলেছেন, পারছেন। আপনি নির্ভয়ে কথা বলেছেন, আপনি হয়তো আমার পক্ষে বলেন নাই, কিন্তু আপনাকে আমি শত্রু বানিয়েছি বিপক্ষে বলছি বলে। কিন্তু যারা আমার প্রশ্ন বিভিন্ন, হচ্ছে যে আপনার নাম দিয়ে বললাম, আমি সরি, নাম সাংবাদিক। দিতে আমার বলা ঠিক হয় নাই, তারপরে কেন বললাম, একটা উদাহরণ দেওয়ার জন্য। আমি এখনো স্পষ্ট বলছি, সাংবাদিক বলেন, পেশাজীবী বলেন, যে কোনো নাগরিক বলেন বাংলাদেশে, যদি আপনার দৃষ্টিতে মনে হয় সে নিরপরাধ এবং তাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, এবং এই সরকারের বিপক্ষে কথা বলেছে বলে বা আন্দোলনের বিপক্ষে কথা বলেছে বলে তাদেরকে রেখেছে, কিন্তু তারা কোনো লুটপাট, অত্যাচার, অনাচার, মানবতা বিরোধী কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন যার নাম বলেন, আমি আপনার কথা দিচ্ছি, তার জন্য আমি লড়বো, আমার দলের কাছে আমি এই লড়বো, জিনিসটা আমার দলকে বলবো। একটু নোট দিয়ে রাখি, আমি আর এই বিষয়টি কন্টিনিউ করতে চাই না। যাদের কথা বললেন সাংবাদিক মুজিবুর বাবু বা সাংবাদিক শ্যামল দত্ত, তারা একটা বিশেষ দলের হয়ে কথা বলেছেন বা চাটুকারিতা করেছেন, যেভাবে বলি, তার জন্য বিভিন্ন ধরনের আইন আছে, কিন্তু হত্যা মামলায় কেন দিতে হবে? এটাই তার বড় অভিযোগ, তাই না? এটা হলো আমাদের পুলিশের দুর্বলতা। আমাদের পুলিশগুলো তো বাংলাদেশের জনগণের পক্ষে কখনোই কাজ করে না, অতীতও কাজ করে নাই, এখনো কাজ করতেছে না। আমাদের পুলিশটা বাংলাদেশে একটা বড় অপশক্তি হয়ে গেছে।
এই পুলিশও তো পুলিশটাকে দায়িত্ব নিতে আমরা লাগবে, এই সরকারের পুলিশটাকে ঊর্ধ্বতন যতক্ষণ কর্তৃপক্ষ পর্যন্ত যদি এই পুলিশ এবং বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিতে আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আপনার এই অভিযোগ আমাদেরকে শুনতে হবে। আমি দুঃখিত যে আপনার অভিযোগটার সঙ্গে আমি একমত। সাংবাদিক আনিস আলম আমি যে একমত, সাংবাদিক দুঃখিত এই আনিস জন্য যে অভিযোগটা আমাকে শুনতে হচ্ছে, তার জন্য আমি আপনাকে কোন রকম দোষারোপ করছি না। আপনি যথার্থই কথা সাংবাদিক বলছেন। আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে কিন্তু তাবেদারি, চাটুকারিতা, বিশেষ করে দলের মোসাহিবি করা, এগুলো কোনো অভিযোগ ছিল না। তারপরেও তিনি কারাগারে প্রায় 1 মাস হতে চললো, তাই না? এরকম তো এই হরহামেশা আনিস হচ্ছে। আলমগীরের আনিস আলমগীরের মামলাটা এটা ব্যক্তিগত মেন্টালাইজেশনস, ভিক্টিমাইজেশনস। হুম, আনিস আলমগীরের যদি বলিষ্ঠ কণ্ঠ থাকে, আমার বিরুদ্ধে যদি শক্তিশালী কথা বলতে পারে, তাকে আমি কথা দিয়ে মোকাবেলা করব। তাকে আইন দিয়ে, পুলিশ দিয়ে, বিচার দিয়ে আমি মোকাবেলা করব না। এটাকেও আমি রাইট। অন্যায় বলে মনে করি, এটাকেও আমি গ্রহণযোগ্য বলে মনে করি না। আনিস আলমগীরের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, আমি আমি তার জন্য আমি চেষ্টা করতে ত্রুটিবোধ করব না। আনিস আলমগীর কেন, যে কোনো বিরোধী বিবেককে আটক করার অধিকার রাষ্ট্র পাইতে পারে না। এই আন্দোলন আমরা করেছি, বৈষম্য আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, সেখানে বলেছি আমাদের মুক্তভাবে কথা বলতে দিতে হবে। এবং এটা ওয়াদা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, উনি বলেছেন আপনারা যার যা কিছু আছে খোলা মনে বলবেন, এটা ওনার ওয়াদা দেওয়া। আর আমরা যেটা মনে করি, আমাদের ব্যক্তিগত বক্তব্য, আমার ব্যক্তিগত মতামত হলো শত ফুল ফুটুক, মানুষ কথা বলুক, ভুল হোক, ভ্রান্তি হোক, এটা আমরা পর্যালোচনা করব, কিন্তু মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে সত্য খুঁজতে হবে, সত্যকে বের করে আনতে হবে। এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার চরমভাবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, পুলিশকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, বিচার বিভাগকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। জাতীয় সরকার গঠনের বিষয়ে নির্বাচন আগে থেকে এক ধরনের রব তোলার চেষ্টা করেছেন বা করছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি রয়টার্সকে বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠনের উপর গুরুত্ব দিব, এবং নির্বাচন আগে থেকেই এক ধরনের ইঙ্গিত তারেক রহমান সাহেবকে দেওয়া হলো। তার সাথে দেখা করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি বললেন যে নির্বাচনের পরপরই আমরা বসবো কিভাবে সবাই মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। এই কথাগুলো বলার ইঙ্গিত কি আগে থেকেই এক ধরনের সিগন্যাল দিয়ে দেওয়া যে সংখ্যাগরিষ্ঠতা যেই পাক, জামাতকে সঙ্গে নিয়েই সরকার পরিচালনা করতে হবে? আপনার বিষয়টা আপনার নজরে আসছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে জনগণের কাম্য কি ছিল, এই 5ই আগস্টের পরেও জনগণের কামনা ছিল একটি সর্বদলীয় বা একটা জাতীয় সরকার গঠন করা, একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু সেই সরকারটা গঠিত হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আমি কথাটা পরিষ্কার করে বলবো, ওই জাতীয় সরকারটি গঠন হতে পারে নাই বিভিন্ন প্রাসাদ ষড়যন্ত্রের কারণে। আজকে নির্বাচনের মাধ্যমে যদি জাতীয় সরকার গঠিত হয়, আমি বলবো বাংলাদেশের জনগণের মানুষের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভেদ এগুলো দূর হয়ে যাবে। আমরা সবাই পক্ষে বিপক্ষে যারাই রাজনীতি করি, যারা পরাজিত হবো তারাও জনগণের কল্যাণ করতে চায়, যারা জয়ী হবে তারা তো অবশ্যই চায়, কেউ কারো চেয়ে কম চায় না। সেখানে ডক্টর শফিকুর রহমান একটা যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। উনি তারেক রহমান সাহেবকে সমবেদনা জানাতে গিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে আপনার মা নেই, আপনি ঘাবড়ায়েন না, আমরা আপনাকে শুধু বিরোধীদের জন্য বিরোধিতা করব না, আমরা গঠনমূলক রাজনীতি করব। আমরা দরকার পড়লে আপনি যদি আমাদেরকে নিয়ে সরকার গঠন করেন, আমরাও সেখানে থাকব। আবার যদি আমরা সরকার গঠন করি, আপনাকেও সেখানে আমরা যদি অন্তর্ভুক্ত করতে পারি, আমরা ধন্য হব। এই যে একটা মানসিকতা, এই যে একটা মনোভাব, আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন শফিকুর রহমান সাহেব। ওনার যে সৎসাহস, উনি যে আজকে এই নির্বাচনের প্রাককালে এই কথাটা বলতে পেরেছেন, আমার মনে হয় এটাকে আমাদের ইতিবাচকভাবে দেখা উচিত। একটা জাতীয় সরকার যদি গঠন করতে পারি, তাহলে চিন্তা করে দেখেন দেশটা আগামী 5 বছর যদি শান্তি শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়, সেখানে কিন্তু অনেক জাতীয় সরকার, সমস্যার সমাধান হয়ে যাবে। ঐক্যমত্যের সরকার তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, 96-তেও দেখেছি, 2008-9-এর মানে পরে যে সরকার গঠিত হয়েছে সেখানেও দেখেছি। বিভিন্ন দলকে একটা একটা করে মন্ত্রিত্ব দিয়ে সেটাকে ঐক্যমত্য সরকার বলা হয়েছে, জাতীয় সরকারের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের জাতীয় সরকার দিয়ে আসলে লাভ কি? জামাত জাতীয় সরকারে ছিল, জামাত বিরোধী দলে ছিল, এখন জামাত জাতীয় পার্টির কথা বলছে, এখন জামাত বিরোধী দলে থাকতে চায়, জামাত সরকারি দলে থাকতে চায়। এই যে একটা না, পর্যাবরণ আমার মার্কা অবস্থা, না, আমরা এগুলি এখানে কি হয় আসলে? আপনাকে বিনয়ের সঙ্গে বলছি পান্না ভাই, জি, জি। অতীত আপনি দেখেছেন বলেই তো অতীত থেকে আমরা ইমপ্রুভ করতে চাই। অতীতটা সন্তোষজনক ছিল না বলেই অতীত থেকে আমরা পরিবর্তন করে পরিবর্তন করতে চাই। আগামী দিনে আমাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হলো
যে আমরা জনগণকে বিভাজিত করব না, জনগণকে বিভক্ত করব না, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শুধু মন্ত্রী পরিষদ বন্টন করেই সরকারের ঐক্যবদ্ধ হব না। আমরা এখানে জনগণের কল্যাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, যে জাতীয় সরকার বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করব। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কারো পক্ষে বিপক্ষে আমরা গালাগালি বা এরকম করব না। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি না, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি। জি, ভারত বিরোধিতা জামায়াতের মতন আরো অনেক রাজনৈতিক দলের একটা রাজনৈতিক পুঁজি। সেই ভারতের বিরুদ্ধে যে ধরনের স্লোগান আমরা গত 16 মাসে শুনলাম, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্যগুলো শুনলাম, ভারত আক্রমণ করার কথাও বলা হয় বিভিন্ন, এবং জামাতের বিভিন্ন যে পর্যায় থেকে ভারত বিরোধী অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের বক্তব্য আমরা এই 16 মাসে শুনেছি তীব্র আকারে। সেই ভারতের কূটনীতিকরা যখন কথা বলেন বা বৈঠক করেন জামাতের আমিরের সঙ্গে এবং সেটি গোপন রাখা হয়, সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? দেখেন, আমরা ভারতের পক্ষেও না, ভারতের বিপক্ষেও না। ভারতের বিরুদ্ধে তো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার স্লোগান দিয়ে যাচ্ছে, আপনার দল। আমি আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমি ভারতের বিপক্ষে নই। ভারত আমার নিকট প্রতিবেশী, চারপাশে প্রতিবেশী। আমি ভারতের হিন্দুত্ববাদের বিরোধী। আমি বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদের প্রভাব বা হিন্দুত্ববাদের বিস্তৃত হতে দিব না। এটা জীবন দিয়ে হলেও আমরা প্রতিহত করব। ভারতের হিন্দুত্ববাদের প্রভাব বাংলাদেশে আমরা হতে দিব না। কিন্তু আমরা কোনো অবস্থাতেই 140 কোটি ভারতবাসীর বিপক্ষে নই। আমরা ভারতের বিপক্ষে নই, আবার আমরা ভারতের পক্ষ নই। আমরা আমাদের স্বার্থের পক্ষে, আমরা বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে। আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ হানি করে ভারত কেন পৃথিবীর কোন দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। জয়শঙ্কর সাহেব স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। ভারতের সরকারকে অত্যন্ত সাধুবাদ জানাই, তারা দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, তার পাশে এসে দাঁড়িয়েছেন, এমনকি তাদের মানে প্রতিরক্ষা মন্ত্রী নিজে পর্যন্ত বাণী দিয়েছেন। সেখানে পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী আসার পরে আর কিছু বাকি থাকে না। প্রধানমন্ত্রী তো আমরা কামনা করতে পারলেও আমরা এতটুকু আশা করি না। তারপরে ভারত যেটুকু দিয়েছে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, ভারত কিন্তু এখনো বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। যেমন ধরেন, আমার কাছে আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ অনেক কিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ভারতের প্রতিনিধির সঙ্গে কেন বৈঠক? সেই জন্য বলছি, সেই জন্য আমি কথাটা শেষ করতে দেন। সেই ভারতের আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আছে, কাজে সেই বিষয়ে আমাদের তো কথা বলতে হবে, তাকে সেখান থেকে আনার ব্যবস্থা করতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে বলতে হবে। সেখানে আমাদের প্রকাশ্যে গোপনে আমাদের আলোচনা করতে হবে, কারণ আমাদের লক্ষ্যটা কোথায়, অর্থাৎ বাংলাদেশের এই বিষয়ে না না, এটা তো স্বাভাবিক গোপন বৈঠক হবে, এগুলোকে প্রকাশ্য বৈঠক হবে না। আমি তো সরকার না, আমি তো চেষ্টা করবো ভারতকে রাজি করাইতে যে তোমার সঙ্গে বন্ধুত্ব আমার ভালো হয়ে যাবে, তুমি বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী যারা তাদেরকে আশ্রয় দিও না। বক্তব্যটা তো আমাকে